চোখ দুটোই আমি উপড়ে নেব, কারণ ওই ঝিনুকি হলো আমার তরুপের দোষ। আপনি তোমার ইচ্ছা করে নিজের ইয়েতে বার দিতে চাইছেন। তোমার সাহস তো কম নাই, তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছো। জানো আমি কে? আমি জানি স্যার, আমি জানি। এখানে আসার পর 24 ঘন্টার মধ্যে এখানকার মালদার মালগুলো সার্ভে করে আমি বুঝে নিয়েছি কে কেমন মাল। আর আপনাকে দেখে যতটা মনে হয়েছে আপনার স্বভাব চরিত্র কিছুটা আমার মতো, মানে পরের মাথায় কাঁঠালে রেখে পশু খাবার ধান্দা, তাই তো স্যার। রোস্টাল তোকে আমি কেন ঝামেলা করছে? আরে আসুন না, আমরা শিয়ানে শিয়ানে হাতে হাত মিলিয়ে নিজেদের আগেরটা গুছিয়ে নিই। ব্যাস, তুমি যেমন আমার ক্যারেক্টার সার্ভে করে আমাকে চিনেছো, আমিও তোমার উপরে সার্ভে করে বুঝে নিতে চাই তুমি আমার পার্টনার হওয়ার কতখানি যোগ্য। এখনই তার প্রমাণ চাইছে? ব্যাস, আমি এখনই আমার একটা বুদ্ধির স্যাম্পল দিয়ে আমি আপনাকে জাত চিনে দিচ্ছি। বুদ্ধির স্যাম্পল? হ্যাঁ, এই যেমন ধরেন আপনি আপনার মালিককে ল্যাং মেরে এই বিশাল সময় সম্পত্তি হাতিয়ে নিতে চাইছেন, তাই তো স্যার? এই কি ভাষা কথা বলছো? কথাটা শুনতে বাজে হলেও এটাই কিন্তু আপনার মনের কথা স্যার। আর আপনার সেই চার পথের প্রধান কাটা হচ্ছে ওই মালিকের ছেলেই সমুদ্র। সমুদ্র? হ্যাঁ, ঝিনুক তার গভীরে ঢুকে পড়েছে, আর সেই সমুদ্রের জল চুষে নিয়ে ওই ঝিনুককে টেনে পার করে আনতে হবে, তাই তো স্যার? ঠিক বলেছো তুমি, তবে ওই সমুদ্রই হলো আমার প্রধান কাটা, কিন্তু ওই কাটাটিকে সমূলে উপড়ে ফেলবে কে? কিন্তু কি করে? শুনবো না, শুনবো না, শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আজই দাদুকে সব কথা বলে দেবো। প্লিজ সাথী প্লিজ, তুমি এ কাজ করো না। দাদু যদি জানতে পারে তুমি তার নকল নাচবো, তাহলে দাদু কিন্তু আমাদের দুজনকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই বলে সারাটা জীবন আমাদের অচেনা স্বামী স্ত্রী কাটাতে হবে আর ওই মানুষটার সঙ্গে নকল স্ত্রীর অভিনয় করতে হবে? আমি পারবো না। সারা জীবন নয় সাথী, কোন রকমের সম্পদকে বিয়েটা করাতে পারলেই। কবে বিয়ে করবে? আর কেন সম্পদ বাবু বিয়ে করতে চাইছেন না? সে এক ইতিহাস। ইতিহাস? হ্যাঁ সাথী, ও একটা নোংরা অসৎ চরিত্রের মেয়েকে ভালোবেসে ও ভীষণ আঘাত পেয়েছে। সেই থেকে ও আর কোনো মেয়েকে বিশ্বাসই করে না। সে কি? কাকে ভালোবেসেছিলেন সম্পদ বাবু? এক ধনীর দুলালিকে। সে ছিল সম্পদের স্বপ্নের রাজকুমারী, যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। একদিন না দেখলে সম্পদ হয়ে উঠতো অস্থির চঞ্চল। তাই তো প্রতিনিয়ত সম্পদ তার মানুষ প্রতিমায় মেতে উঠত স্বর্গীয় প্রেমের খেলায়। আজ আমি ভীষণ ক্লান্ত। এবার তুমি আমাকে আপন করে নাও সম্পদ। আপন তো তোমাকে কবেই করে নিয়েছি মামি। আমার মনে স্বীকৃতি দিয়েই আমার প্রেমের সিংহাসনে তোমাকে অনেক আগে আমি বরণ করে নিয়েছি। শুধুমাত্র বাহ্যিক সম্পর্কের স্বীকৃতিটুকুই বাকি আছে। ওটাই বা বাকি থাকবে কেন? তুমি কি আমাদের সম্পর্কের কথাটা তোমার দাদুকে জানাওনি? উনি যদি আমাদের সম্পর্ক মানতে না চান। না মামি না, আমার দাদুকে তুমি চেনো না। আমার দাদু যে কতখানি আমাকে ভালোবাসে তুমি না দেখলে জানতেই পারবে না। আমি যাই করি না কেন, আমার সুখের জন্য আমার দাদু সব কথায় হাসি মুখে মেনে নেবেন। আমি শুধু তোমার ড্যাডির মতামতের অপেক্ষায় আছি। ও সম্পদ, ড্যাডি তো মত দিয়েছেন, তাছাড়া উনি তোমার সঙ্গে দেখাও করতে চেয়েছেন। কি বললে মামি? তোমার ড্যাডি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন? আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ। তুমি যাবে আমার ড্যাডির সঙ্গে দেখা করতে? হ্যাঁ মামি, আমি আজই তোমার ড্যাডির সঙ্গে দেখা করতে যাব। আমি শুধু ড্রেসটা চেঞ্জ করে আসি, আজই আমি তোমার সঙ্গে তোমার ড্যাডিকে দেখা করতে যাব। বাই। কেমন? আমাদের বিয়েটা হয়ে গেলে আমরা হবো এই পৃথিবীর সুখী দম্পতি। সুখী দম্পতি? এ কি মিস্টার সানা? দম্পতিরা সুখী হয় কিনা আমার জানা নেই, তবে যতটুকু জানা আছে দম্পতিদের মধ্যে প্রেম বলে কিছু থাকে না। কি বলছেন আপনি? প্রেম ততদিন বেঁচে থাকে
যতদিন দুজনে প্রেমিক প্রেমিকা সেজে থাকে, যেদিন থেকে স্বামী স্ত্রী বনে যায়, সেদিন থেকে একটু একটু করে শুরু হয়ে যায় প্রেমের অপমৃত্যু। তাই বলে কি প্রেমিক প্রেমিকারা বিয়ে করে না? করো তো। আচ্ছা মমি, তোমার মতো একজন মডার্ন সেক্সি লেডি লাইফটাকে ফুললি এনজয় না করে এখনই বিয়ের পিড়িতে বসে লাইফটাকে পুরো স্পয়েল করে নেবে? আমি আরে বাবা, বিয়ে করে নিয়ে আমার তো নিজেকে সংসারে বন্দি করে নিয়া, আর সম্পদের ফ্যামিলি যা গুলো আনকালচার্ড, বিয়ের পর হয়তো তোমাকে বাইরের আকাশটাই দেখতে দেবে না। না না, ওভাবে থাকলে তো আমি দম বন্ধ হয়ে মারা পড়বো। অফকোর্স, তোমার রূপ যৌবনের ভাগ একজনকে দিয়ে তুমি কতটুকু আনন্দ পাবে মমি? তার চেয়ে এসো নিত্য নতুন প্রেমিকের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে লাইফটাকে আরো ভীষণ ভীষণ ভাবে এনজয় করবে। এসো। কিন্তু এই মুহূর্তে কাকে পাবো এনজয় করবার জন্য আমি? তারপর তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে, তখন না হয় সম্পদকে বিয়ে করে নিও। আর তুমি চাইলে আমি আছি মমি। কিন্তু আপনার সঙ্গে তো আমার দিদির বিয়ে ঠিক হয়েছে। ইডিয়েট, তুমি সত্যি একটা ইডিয়েট। একটা কথা মনে রেখো মমি, যাকে বিয়ে করবে তার সঙ্গে প্রেম করতে নেই, আর যার সঙ্গে প্রেম করবে তাকে বিয়ে করতে নেই। ওকে ওকে ডার্লিং, ওকে। আজ থেকে জানবো শুধু সম্পদ নয়, আপনিও আমার, শুধু আমার। মামি, মাই সুইট ডার্লিং মামি। ছি মামি, ছি। আর কয়েকদিনের মধ্যে তোমার সঙ্গে আমার বিয়ে হবে জেনেও তুমি একটা পর পুরুষের সঙ্গে ব্যভিচার করছো। দেখো সম্পদ, তোমার কাছে যেটা ব্যভিচার বলে মনে হচ্ছে, আমার কাছে সেটা এনজয়। মামি, হ্যাঁ, আর একটা কথা, তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি তার মানে এই নয় যে আমি তোমার কেনা হয়ে গেছি। আমার কাছে এখন থেকে তুমিও যা, আর ওই মিস্টার সান্নালও তাই। এই রাস্কেল, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো, এত সাহস তোমার? আর ইউ সেই ছেলেটা স্যার যাকে মমি ভুল করে বিয়ে করতে চেয়েছিল। মমি ভুল করলো, আমি ভুল করব না। আঙ্কেল, হ্যাঁ, তোমার কথা আমি শুনবো না। বিয়ের আগেই যার গায়ে হাত তোলো, বিয়ের পর তো মনে হচ্ছে তাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। আঙ্কেল, মমি, তুই চাইলেও স্কাউন্ডারটার সঙ্গে আমি তোর বিয়ে দেবো না। না না আঙ্কেল, শুনুন আমার কথা। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি আর চাই না ড্যাডি, ওর সঙ্গে মিশে আমার জীবনটা নষ্ট হয়ে যাক। কি বললে মামি? আমার সঙ্গে মিশলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে? হ্যাঁ যাবে। যে মেয়েটার গায়ে আমি কোনোদিন কাঁটার আঁচড় লাগতে দিইনি, আর তাকে কিনা তুমি আউট, আই সি ইউ আউট ফ্রম হিয়ার। না না নইলে uncle, যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। Yes! যে কোনো সময় যা কিছু। জাস্ট গেট আউট। আই হেট ইউ, আই হেট ইউ। সাবাস সাবাস মিস মামি ম্যাডাম, সাবাস। আপনি হচ্ছেন এই যুগের বিকৃত রুচি সম্পন্ন নির্লজ্জ বেহায়া আধুনিক সভ্যতার রোল মডেল। তাই আপনাকে কিছু না বলে আপনারই চরিত্র ফলো করে মডার্ন সাজতে চাও এখানকার মেম সাহেবদের বলছি, হ্যালো ম্যাডাম, মোহময়ী রূপ ধরে যৌবনের লোভ দেখিয়ে হয়তো কিছুদিনের জন্য পর পুরুষদের নিয়ে এনজয় করা যায়, কিন্তু কোনো প্রকৃত পুরুষের মনে কখনো কোনোদিন জায়গা পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না। সম্পদ, ধুর! সেই থেকে খুবই অপমানে সম্পদ আর বিয়েই করতে চায় না। আমি সম্পদ বাবুকে বিয়েতে রাজি করাবো। তুমি পারবে সাথী? পারতে যে আমাকে হবেই। আমি যদি সম্পদ বাবুকে বিয়েতে রাজি করাতে না পারি, তাহলে যে সারাটা জীবন আমাদের অচেনা স্বামী স্ত্রী হয়ে কাটাতে হবে, আর ওই মানুষটার সঙ্গে নকল স্ত্রীর অভিনয় করে যেতে হবে। না না, তাই তো সম্পদ বাবু এলে তাকে আমি বলবো। কি বলবেন বৌদি? এখানে থাকতে আপনার ভীষণ অসুবিধা হচ্ছে, তাই তো? দাদু আর রঘুদার নজরদারি এড়িয়ে দুজনে একটু প্রেমালাপ করার সুযোগ পাচ্ছেন না, তাই না? না, আমি জানতে চাইছি আপনি বিয়ে করতে চাইছেন না কেন? এই দেখো, আবার অন্য কথায় সময় নষ্ট করছেন। আচ্ছা, আজ কোথায় আপনাদের ফুল সজ্জা? আমার সঙ্গে তো আপনি দাদুর সামনে অনেক কথাই বলেন, এবার ওই আসল স্বামীটির সঙ্গে দুজনে একটু প্রেমালাপ করুন তো দেখি। প্রেমালাপ? চুপ কর সম্পদ,
তোর এই কৃত্রিম হাসির মাঝে যে জমাট বাঁধা কান্না লুকিয়ে আছে না, সেটা কিন্তু আমি সাথীকে জানিয়ে দিয়েছি। সুমন্ত, আচ্ছা আপনি কি বলেন তো, মুহূর্তের দমকা হওয়ায় ভালোবাসার বাসাটা ভেঙে গেছে বলে তাই বলে কি নতুন করে আর কোনো বাসা বাঁধতে নেই? যা যা মধ্যে যে বাসা বানানোটা একটা বিলাসিতা বৌদি। বিলাসিতা নয়, এটা দুর্বলতা। আর সেই দুর্বলতাকে মুছে ফেলেই আপনাকে নতুন করে আবার প্লিজ প্লিজ বৌদি প্লিজ, আপনি এমন কথা আর বলবেন না। আমার আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এই শালার মেরি মুখো, বউ কেমন আপনি আজ্ঞা করে কথা বলছিস কেন রে শালা? আরেকটা বাজে কথা বলতে শুনেছি গো কর্তা বাবু। কি বাজে কথা বলেছে আমার নাচ বউকে? আমাদের শালার মাথা ভাঙবো আমি। আমাদের খোকা বাবু নতুন বউকে বৌদিমণি বলে ডাকতে শুনেছি। ও শালা কিনা বউকে বৌদি বলে? না 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 না, তুই ভুল শুনেছিস রঘু। হ্যাঁ হ্যাঁ দাদু, এই রঘুদা দেখছি আজকাল কানে একটু কমই শুনছে। হ্যাঁ দাদু, ও তো সাথীকে বউ বলে ডাকছিল, বউ। তা তুমি এখানে কি করছো হে মাস্টার তো দাদা? সবসময় নাচ বউয়ের পিছনে এটুলির মতন এটি থাকো কেন বলো তো? এই জন্যই বোধহয় নতুন বউ সহজভাবে মেলামেশাও করতে পারে না, খালি দূরে দূরে থাকে আর ওই আপনি আগে করে কথা বলে। এই ছোকরা, এবার থেকে এরা দুজন যেখানে থাকবে সেখানে তুমি আসবে না। এখন তুমি যাও তো এখান থেকে, যাও। যাচ্ছি দাদু, যাচ্ছি। তবে কে কার জন্য ভালোভাবে মেলামেশা করতে পারছে না, সেটা তো একমাত্র ঈশ্বরই জানেন। সুমন, ঈশ্বরই জানেন। বুঝলি রঘু, এ শালা বোধহয় বউ নিয়ে আর বেশি দিন ঘর করতে পারবে না। স্বামী যদি বউ ছাড়া দশাক দূরে থাকে, বউ তার ইয়েটা পাবে কখন রে শালা? নিঘাত নতুন বউ অন্য কারোর সঙ্গে পালিয়ে যাবে কর্তা বাবু। আমার এই বুড়ো বটটা থাকতে আমার কাউকেই প্রয়োজন নেই। এসো তবে, এসো সখী, মোর প্রীতির কুঞ্জ বনে তুমি মোর প্যান সখী, হব মোরা মাখা মাখা। দাদু হুঁশিয়ার হুঁশিয়ার মৌলবী দশরণ, আমার বউরে মুক্তি দাও আগে, নইলে শুরু হবে ঘোর মহরণ। নাটক জমে উঠেছে। আমি আমি কি লড়াই কবু ভিখারি রাগ হবে? আমি যে মহাবীর রাজা দশান। এসো এসো প্রাণেশ্বরী, মোর বাহু ধরে এসো। তাই চলো প্রাণেশ্বর। না, তুমি যাবে না, আমি তোমার প্রাণনাথ, আরো একটা বজ্জাত। এসো, তুমি আমার কাছে এসো। না, তুমি আমার কাছে এসো। আমার কাছে, আমার আমার কাছে। তোমাকে এত চেনা, এত আপন মনে হচ্ছে কেন? তোমার স্পর্শ আমাকে এত দুর্বল করে দিচ্ছে কেন? তবে কি দুজন দুজনকে না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এ কি হলো দাদু ভাই? নাথ ভবন কাঁদতে কাঁদতে ছুটে পালিয়ে গেল কেন? জানি না, আমি কিচ্ছু জানি না দাদু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু দাদু ভাই, এ কি হলো বলো? রঘু এমন হাসি ঠাট্টার মাঝে হঠাৎ কি হয়ে গেল? আমার মনে হয় কোথাও কোনো একটা ভুল হচ্ছে কর্তা বাবু। আমার কথা সেদিন আপনি উড়িয়ে দিলেও আমি কিন্তু স্পষ্ট শুনেছিলাম আমাদের খোকা বাবু নতুন বউকে বৌদি বলে ডাকতে শুনেছিলাম, আর খালি দূরে দূরে থাকে। কিন্তু এমন যে কেন হয় সেটা আমি বলতে পারবো না কর্তা বাবু, সে একমাত্র ঈশ্বরই জানে কর্তা বাবু, শুধু ঈশ্বরই জানে। নাথ বউ দাদু ভাইয়ের চেয়ে তার মাস্তুতো দাদার কাছে বেশি থাকে, কিন্তু কেন? তবে কই মাস্তুতো দাদার সঙ্গে নাথ বউয়ের কোনো খারাপ সম্পর্ক? ভেতর আসবো বাবু? তুমি আবার কে হে বাবু, হঠাৎ করে এই ঘরের ভিতরে? কিছু মনে করবেন না বাবু, আজ আমার মন্দিরাকে খুঁজতে গিয়ে আজ আমার 3 দিন কিছুই খাওয়া হয়নি। খিদের জ্বালায় শরীরটা বড্ড অবশ হয়ে আসছে, একটু জল দেবেন বাবু? এই কে আছিস? এক গ্লাস জল নিয়ে আয় তো। 3 দিন কিছু খাওনি বলছো, কিছু খাবে? না বাবু, একটু জল খেয়েই চলে যাব। জল নিয়ে এসেছি দাদু। ওকে দে, সেই সঙ্গে কিছু খাবারও দিস নাচবো। অতিথি অভুক্ত ফিরে গেলে সংসারে অমঙ্গল হয়, তাই বলছি ওকে কিছু খাইয়ে তবেই ছাড়বি, কেমন? ঠিক আছে দাদু, এই নিন জল। মন্দিরা তুমি এখানে? মন্দিরা, হ্যাঁ তুমি এখানে কেমন করে এলে? আর আর তোমাকে তোমাকে আমি তো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোমাকে মিথ্যে পাচারের পরোয়ানা মাথায় নিয়ে আমি গ্রাম ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি, আর তুমি? আমি হ্যাঁ এখনই এগুলো আমার সঙ্গে চলো মন্দিরা, আমি আমি তোমাকে ওদের কাছে নিয়ে আমি প্রমাণ করে দেবো তুমি আমারই আছো, আমি তোমাকে বিক্রি করিনি। এসো আমার সঙ্গে চলে এসো। এসো। হাতটা ছেড়ে দিন। একটুখানি মনে করে দেখো, আমি তোমার সেই দেব যে দেবের দিকে তুমি
বিভোর হয়ে তাকিয়ে থাকতে? আমি তোমার সেই দেব, এসো আমার সঙ্গে চলে এসো। ছাড়ুন, ছেড়ে দিন বলছি। আপনার এতখানি সাহস, আপনি আমার হাত ধরেন, আমার স্বামীকে বলে আপনাকে আমি। না না, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আসলে কি জানেন মেম সাহেব, ঠিক আপনারই মতো দেখতে আমার সব থেকে কাছের মানুষটাকে না আমি হারিয়ে ফেলেছি। তাই আপনাকে দেখে কি বললেন? আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করবে। দাঁড়াও অতিথি, অতিথি? এই সংসার থেকে কিছু না খেয়ে গেলে এই সংসারের যে অকুলন হবে, তাই না সাথী? দাদু তো তাই বললেন। আপনি বুঝি মেম সাহেবের স্বামী? হ্যাঁ। বাহ, কি সুন্দর মানিয়েছে আপনাদের। ভগবান যেন আপনাদের দুজনকে দুজনের জন্য সৃষ্টি করেছেন। তোমার কি আছে অতিথি? কেউ নেই বাবু, কেউ নেই? না। যা যা ঘরে কি কোনো ঘর থাকে মেম সাহেব? যাযাবরদের বুঝি কোনো ঘর থাকে না? থাকে না কোনো মনের মানুষ? বাবু গো, আমি যে এক সর্বহারা পথের যাযাবর। অতিথি, মিথ্যার মেঘ আমার সত্য পরিচয়টাকে ঢেকে ফেলেছে বাবু। দুর্ভাগ্যের কালবৈশাখী ঝড় ভেঙে দিয়েছে আমার স্বপ্নের খেলা ঘর। অতিথি, তাই পথই আজ আমার কাছে আপন, আর সবকিছু পর বাবু, সবকিছু পর। অতিথি, আমারই প্রেম হলো পরশমণি, সবই যে শোনা হয় শুনি যখনই। দূর থেকে যত দূরে যাক না চলে, সোনার শকুন্তলা চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। তুমি ফিরে এসো। সম্পদবাবু, আপনাকে ফিরিয়ে নিয়ে আসুন, ওকে ফিরিয়ে নিয়ে আসুন আপনি। কেন? আপনি কাকে চেনেন? না, আমি চিনি না। তাহলে কেন অর্জুন আপনার মন ডুকে ডুকে যাচ্ছে? আমি জানি না। তাহলে কি আপনি মন্দির না? আমি মন্দিরে নই, আমি সাথী। আমি সাথী, সাথী, সাথী। সত্যি যদি সাথী তার অতীত জীবন ফিরে পায়, তাহলে তাহলে আমি কি পাবো? নকল স্বামীর অভিনয় করতে গিয়ে আমি যে সাথীকে মনে মনে ভালোবেসে ফেলেছি। না না, আমি আমি ভুল করেছি, ভুল ভুল ভুল। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। হবে না, হবে না। আমার হতভাগা দেবের সঙ্গে বোধহয় শেষ দেখাটুকু আমার আর হবে না। ওরে দেব, তুই এ কাজ কেন করলি? কেন কেন কেন? বলে তোমার লজ্জা বলে কিছু আছে? হ্যাঁ, লজ্জা বলে কিছু আছে? আমি বলছি আমার ছেলের কথা ভেবে, আর ও কিনা লোকপট মেয়ে পাচারকারী ছেলের সঙ্গে পড়া কান্না কাঁদতে বসেছে। বসন্তী,
আমি ততদিন আমার ছেলের কাছে গিয়ে একটু সুখে শান্তিতে থাকি। সুখ আর শান্তি, সুখ আর শান্তি আমার জীবন থেকে অনেক আগে হারিয়ে গেছে মা। তাহলে আমার কাছে যে তোমরা আর কতটুকু সুখ পাবে বলতে পারো? বাবা দে, তুই হ্যাঁ বাবা, হ্যাঁ, চোরের মতো লুকিয়ে লুকিয়ে আমি তোমার কাছে এসেছি বাবা। আমি না এলে তোমার চিকিৎসা যে বন্ধ হয়ে যাবে বাবা। বন্ধ এর চাইতে বিনা চিকিৎসায় পড়ে যাও অনেক ভালো বাবা, অনেক ভালো। না বাবা না, অমন কথা বলো না বাবা। আমার যত কষ্ট হোক না কেন আমি ঠিক তোমার এখানে ছুটে আসবো মা। দীপ, দীপ, কখনো কি তুই ওখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবি না বাবা? না মা না, ওরা যে আমাকে আইনের জালে জড়িয়ে ফেলেছে মা, তাই কোনো কিছু আমার এখানে শক্তি এবং সাহস আমার চিরতরে বন্ধ হয়ে গেছে মা। জানো মা, ওরা কলকাতায় নার্সিংহোম বানিয়ে সেখানে আমাকে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। আমি যদি কলকাতায় চলে যাই আর বোধহয় তোমাদের সঙ্গে আমার কোনোদিনও দেখা হবে বাবা, আমাকে তুই তোর সঙ্গে নিয়ে যায় না। না মা না, না মা না, সেই নির্লজ্জ অসভ্য মেয়েটার দুর্ব্যবহারে সম্রাট একটা দিনও সেখানে থাকতে পারবে না মা। আমি যদি কোনো প্রতিবাদ করি শুধু আমাকেও নয় তোমাদেরকেও জেলে ভরে দেবে। বাবা, কিভাবে বাবা বল না? সব 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 ওই কুলাঙ্গার দেবটার কিছু করবে বল। আজ ওর জন্যে আজ তোর জীবনটাই শেষ হতে বসেছে রে বাবা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো মা, সত্যি তুমি ঠিক বলেছো। জন্মের পরেই যদি ওই হতভাগাটাকে আমি গলা টিপে মেরে ফেলতে পারতাম, বড় কষ্ট হয় রে দীপ। বাবা হয়ে যদি ছেলের মৃত্যু কামনা করতে হয় তার যে বড় কষ্ট বোধহয় আর কিছুতে হয় না রে বাবা। ওসব কথা ভেবে এখন আর কোনো লাভ নেই বাবা। তার চেয়ে তুমি বরং ঘরে চলো, যে ঘরে আমার যন্ত্রপাতি রাখা আছে। আমি তোমার প্রেশারটা চেক করে তোমার ওষুধগুলোকে আমি বুঝিয়ে দেবো বাবা। আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমি যে তোমাদের কাছে এখানে লুকিয়ে লুকিয়ে এসেছি বাবা। কিন্তু আমার চোখটা তুমি ফাঁকি দিতে পারোনি দীপ। দেখি ভাবি তুমি এখানে? হ্যাঁ, এখন আমি তোমার নামে থানায় ছোট্ট একটা কমপ্লেন করে যদি বলি তুমি আমার ডোয়ার থেকে সোনা হীরের গয়না সহ 5 লাখ টাকা নিয়ে পালিয়ে এসেছো, তাহলে তোমার কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছো? ভাবি, নিজের স্বামীকে তুমি স্বামী নয়, তুমি আমার কাছে একটা স্বামীর ডেমি। ভাবি, হ্যাঁ, আমার জীবনের শোকেছে তোমাকে আমি পুতুল করে সাজিয়ে রেখেছি। যখন ইচ্ছা হবে তোমায় নিয়ে খেলবো, না হলে সাজিয়ে রাখবো। তোমার একটা কাজ করো বৌমা, তুমি একটা কাজ করো, আমার আমার ছেলেটাকে তুমি ক্ষমা করে দাও বৌমা, আমার ছেলেটাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ মা, তুমি আমার ছেলের সঙ্গে আমাদের বাড়িতে থাকো, আমরা তোমাকে মাথায় করে রাখবো। থামান! কপালে চাঁদের মতো সিঁদুরে টিপ পরে ওর মাথায় ওই এক ঘন্টা দিয়ে নাকামি করতে আসার জন্য এই দিকটা আমি বিয়ে করিনি। আমার বাবার সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে আমার দিদির জীবনটাকে নষ্ট করে দিয়েছে বলেই তারই প্রতিশোধ নিতে ওই দিকটা আমি জোর করে বিয়ে করেছি। ও আমার উপরে প্রতিশোধ দিতে গিয়ে তুমি কিন্তু নিজেকেও ঠকাচ্ছ মামি। তার মানে সম্পর্কের শেকল দিয়ে তুমি আমাকে বন্দী করে রাখলেও নারী জীবনের শ্রেষ্ঠ চাওয়া এই স্বামীর সোহাগ আর ভালোবাসা সেটা তুমি কোনো দিনও পাবে না। আমার দরকার নেই, বুঝেছো? সোহাগ আর ভালোবাসা, হ্যাঁ। শোনো, যৌবনের দরজা খোলা থাকলে না ওগুলোর না অভাব হবে না, বুঝলে? হ্যাঁ, আমি শুধু তোমার প্রপার্টি আর তোমার সমস্ত সম্পত্তির ওয়ারিশ হওয়ার জন্য এসেছি। ভাবি, হ্যাঁ, ঠিক তাই। কি বলছো বৌমা? কি আজে বাজে কথা বলছো? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। দ্বিতীয়বার এই কথা বললে আমি তোমার কি আমাকে মারতে বুঝি সাহস হলো না, তাই না? সাহস নয় ভাবি, সাহস নয়, আসলে তোমার এই নোংরা গালে চড় মারতে আমার বিবেকে বাজছে তাই। কি বলে? কি বলছিস তোরা? কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না রে বাবা। বুঝতে পারছো না? তখন থেকে তোমার ছেলে আমাকে অপমান করে যাচ্ছে। অপমান করছে এই হতভাগা। ওর কথায় তুমি কিছু মনে করো না, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। এই শোনো, শুধু তুমি বললে হবে না গো, তুমি বললে হবে না। এই হতভাগা, এই তুই অন্যায় করেছিস, তুই ক্ষমা চা। বৌমার কাছে ক্ষমা
বউ এবং মা কোনোটাই হওয়ার যোগ্যতা তোমার নেই। কি বলে? মা শব্দের মানে জানো? মা হলো দেবী প্রতিমা। আর সেই প্রতিমার সাজ যদি এমন হয় তাহলে তোমাদেরকে কেউ প্রতিমা ভেবে পুজো করবে না, বরং উল্টো পাল্টা কিছু ভেবে তোমাদেরকে ভোগের পুজোয় লাগিয়ে দেবে। You shut up! যে অপমান আজ তুমি আমায় করলে, ড্যাডিকে বলে যদি তার উপযুক্ত প্রতিশোধ আমি না নিতে পারি তাহলে তাহলে আমার নাম মামি নয়। আমি ড্যাডিকে বলে এর উপযুক্ত প্রতিশোধ নেবই নেব। তুই কি করলি বাবা? এবার যে আমাদের সবার ভয়ঙ্কর বিপদ হবে। ঠিক করছি বাবা, কার সাথে ঠিক করছি? তোর যদি কিছু হয়ে যায় নিশ্চয় তুমি পাগল হয়ে যাবে। না, তোমার কিচ্ছু হবে না মা, কারণ আমার দাদার জন্য তোমার চোখে যখন এক ফোঁটা জল পর্যন্ত পড়েনি তখন আমার জন্য যে তোমার কিছু হবে এটা ভাবতে আমার ভীষণ অবাক লাগছে মা। আমার একটা কথা শুনবি বাবা? কি কথা বাবা? আমার ওই বড় ছেলেটা যে কোথায় কিভাবে আছে তার একটু খবর তুই আমার কাছে। খবরদার খবরদার, ওই হারামজাদার নাম ফের যদি মুখে আনো তাহলে আমি তোমার মুখে নুড়ো জ্বালা দেবো। দীপ দাদা বাবু, কে কে ডাকছে আমাকে? দাদা বাবু, কে ডাকছে আমাকে? কে ডাকছে? এখানে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন কি হয়েছে? কি বল, কি হয়েছে বল? সর্বনাশ হয়ে গেছে দীপদাদাবু, সর্বনাশ? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে বল? কাল থেকে ঝিনুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আমার মনে হয় ঝিনুককে কেউ তুলে নিয়ে গেছে। যেখান থেকেই হোক ছেলেকে তুই খুঁজে পার করে নিয়ে আয়। যাচ্ছি বাবা, যাচ্ছি। ঝিনুক শুধু আমাদের এই গায়ের মেয়ে নয়, সে আমাদের বোন। আর আমার বোনের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না বাবা, কিছুতেই না, কিছুতেই না। দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়, আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মুক্ততা বাবা, প্রার্থনা করো এই যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও বাবুতে। যুগ যুগ বঞ্চিত উত্তাপনীয় শক্তি মনে আর প্রাণে দাও। শীতের শেষে তুষার গলনে উত্তাপ টুকরো টুকরো করেছিল তোমার হিংসা আর বিরুদ্ধার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হও। আমাদের স্বাগতি, আমাদের স্বাগতি, আমাদের স্বাগতি। সাবধান বাবু, আমার কোনো ক্ষতি করলে গায়ের লোক তোমাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেবে। কিন্তু তার আগে তোকে আমি গেঁথে নেব আমার কামনার বর্ষিতে। তারপর তোকে আমি খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলব। তারপর এই মশলিটাকে ভালো করে মাল মশলা মাখিয়ে ফ্রাই করে রাখবেন, তাই তো বস? কিন্তু তার আগে কিছু মাল করি ছাড়ুন। মাল করি? হ্যাঁ, এখনই যে নাটকটা সবার সামনে এই মঞ্চে মঞ্চস্থ করবেন সেই নাটকটা অভিনয়ের জন্য ভালো অভিনেতা দরকার। আর ভালো অভিনেতা না হলে নাটকটা জমবে না, কেসিয়ে যাবে। তাই ওকে ব্রাদার, এই নাও 5000। মাত্র 5? এই যেন মনে হচ্ছে উটের মুখে জিরের দাঁড়া। হবে, আগে আমার নাটকটা তো ফিনিশ করতে দাও। ব্যাস, তাহলে আপনি আসলটা ভোগ করুন। মাঝে সাঝে না এই সুদের হাতটা একটু আমার দিকে বাড়িয়ে দেবেন, কারণ আমার কাছে আসলের চাইতে সুদটা না বড় মিষ্টি। বাবু, ও সব কি বলে গেল? আপনি কিসের নাটক করছেন? তোর মুক্তির। বাবু, সমুদ্রের সঙ্গে তুই প্রেম করছিস তাই না? হ্যাঁ বাবু, আমরা দুজনে বিয়ে করব। কিন্তু ফুল সহ্যটা করবো আমি। হায় বাবু, আমার সর্বনাশ করো না, আমাকে যেতে দাও। সেদিন মন্দিরাকে পাইনি বলে আমার বুকে যে অসীম ক্ষুধা জমা হয়ে আছে, সেই ক্ষুধার জ্বালা জুড়াতে তোকে রোজ আমি খুপলে খুপলে খাবো।
বোকামি। শয়তান শয়তান বদমাশ, আজকের ঘটনা আমি সবাইকে বলে দেব। নিশ্চয় বলবি, বেশ ভালো করে গুছিয়ে গুছিয়ে বলবি। বলবি ওই সমুদ্র তোকে বিয়ে করার লোভ দেখিয়ে এখানে ডেকে এনে জোর করে রেপ করেছে। না রে কুত্তারা, আমি বলবো তুই আমার সর্বনাশ করে দিয়েছিস। তাহলে তোর সঙ্গে সমুদ্র বেচারিটাও যে মরে যাবে। শোন ঝিনুক, যে নাটকটা আজ আমি তৈরি করেছি তার বাইরে যদি অন্য কোনো ঘটনা ঘটাতে চাস তো অনেকগুলো লাশ পড়বে। কিন্তু সমুদ্রকে উড়ে ফুড়ে জানিয়ে দেওয়া হয়েছে তার ঝিনুক এখানে বন্দি আছে, সে নিশ্চয়ই এখানে ছুটে আসছে। এদিকে গ্রামবাসীরাও সমুদ্রের বাবাকে ফোন করে জানিয়ে দিয়েছে এই গোপনাস্ত্রই সমুদ্র ঝিনুককে তুলে এনে জোর করে রেপ করছে। এখন এসবের দায় তুই যদি সমুদ্রের উপরে চাপাতে অস্বীকার করিস তাহলে তুই তো এখানে মরবি, আর সেই সঙ্গে তোমার তুই নগর সমুদ্র মাঝপথে বম্বলের গুলিতে। না বাবু না, ওই মানুষটাকে তোমরা মেরো না, ও যে বড় ভালো মানুষ গো বাবু। আমি তোমার পায়ে ধরে বলছি, ওই মানুষটাকে তোমরা মেরো না, মেরো না, মেরো না। কেন তুই আমার কথা মতো কাজ করে যা, তোর কোনো ভয় নেই। আমার শোনা, আমার আমি কি বিপদে পড়লাম? যে মানুষটা আমাকে এতখানি ভালোবাসে সেই মানুষটাকে আমি মিথ্যা অপবাদ দিই কেমন করে? কিন্তু তাই যদি আমি না করি ওরা ওরা তাকে মেরে ফেলবে। না, এই ঈশ্বর, তুমি বলো না। ঝিনুক! এখন আমি কি করবো? না, না, এসো না, তুমি এসো না, এসো না, এসো না। না, তুমি তুমি ছেড়ো না আমাকে, তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। কেন চলে যাও। আমি আমি এখান থেকে চলে যাব? কিন্তু তুমি কি জানো ঝিনুক, তোমাকে না খুঁজে পেয়ে পাগলের মতো আমি খুঁজে বেরিয়েছি। কে একজন ফোন করে বলল এই গোপন আস্তানায় একজন দুষ্কৃতী তুলে এনে তোমার প্রতি অত্যাচার করছে। সেই খবর শুনেই তো ছুটে এসেছি। বলো ঝিনুক, বলো বলো, কারা তোমাকে অত্যাচার করছে আর কারা সেই দুষ্কৃতী? জানি না গো, আমি কিচ্ছু জানি না। তোমার নিজের ভালোর জন্য আমি বলছি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও, চলে যাও। ওদের মিথ্যা অভিযোগ আমি বিশ্বাস করি না। আমার সমুদ্র কখনো। বাবা, একই সমুদ্র, তুই এখানে? তবে করে ফোনে যা বললো সেটাই ঠিক? হ্যাঁ বাবা, সেটাই সত্যি। কারা যেন এই ঝিনুককে এখানে তুলে এনেছে বাবা। কারা বলে? ওরা তো ফোনে আমাকে বললো যে তুই ঝিনুককে এখানে তুলে এনেছিস। মিথ্যা কথা। না, মিথ্যে নয়, আপনি ঝিনুককে এখানে তুলে এনেছেন। মিস্টার সান্যাল, তুমি প্রমাণ দিতে পারবে? নিশ্চয়ই পারবো স্যার। সমুদ্র বাবু ঝিনুককে তুলে এনে কি করেছে না করেছে সে ঝিনুকের মুখ থেকেই শুনবেন। আর সেই সঙ্গে সমুদ্র বাবুই যে ঝিনুককে এখানে তুলে এনেছেন তার প্রমাণ আমি এখনো দিচ্ছি। তোমার সেই মিথ্যা নাটকের সাক্ষী কে? আমি তুমি? হ্যাঁ, আমি ম্যানেজার যেটা বলছে সেটাই ঠিক, আর ম্যানেজার বাবু যেটা শিখিয়ে দিয়েছে আমি সেটাই বলবো। এই ম্যানেজার তোকে কি শিখিয়েছে? আর তোকে টাকাই বা দিয়েছে কে? মানে আমি বলছি স্যার, সমুদ্র বাবু বুধুন কাকাকে টাকা দেয় ঝিনুককে এখানে ভুলিয়ে আনার জন্য। মিথ্যা কথা। মিথ্যা নয়, সত্যি কথা। ম্যানেজার বাবু যা বলছে সেটাই ঠিক, একদম সত্যি কথা। আরে তারপর কি হয়েছে তাই বল। তারপর কি বললো বাবু? আমি জানালার পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি ঘরের মধ্যে হুটপাট করছে এই ম্যানেজার বাবু ঝিনুককে রে। কি উল্টো পাল্টা কথা বলছো?
এই ঝিনুক ম্যানেজার বাবুকে সব গুলিয়ে যাচ্ছে। এই সমুদ্রবাবু ঝিনুককে একদম চোখ রাঙাবে না। আমি হচ্ছি ভাড়া করার সাক্ষী। আমাকে যেটা বলতে বলেছে আমি সেটাই বলছি। টাকা নিয়ে এসে বলছি যে যাকে রেপ করার সে তাকে রেপ করেছে। আমি বাড়ি যাব, আমি বাড়ি। দেখলে তো মিস্টার সান্যাল, দেখলে তো সত্যিকে মিথ্যা করা যতটা কঠিন, মিথ্যাকে সত্যি করা ততটা সহজ নয়। সত্যিকে মিথ্যে তার আসল প্রমাণ আমাদের সামনে রয়েছে সমুদ্রবাবু। আসল প্রমাণ মানে? মাফ করবেন স্যার, বুধন বাবুর অতিরিক্ত নেশাগ্রস্ত হয় হয়তো ঠিক মতো গুছিয়ে বলতে পারেনি। এখন আপনি ঝিনুককে জিজ্ঞাসা করুন না, ওর উপর যেটা হয়েছে তার জন্য দায়ী কে? হ্যাঁ ঝিনুক বলো, ঝিনুক বলো, বলো ঝিনুক বলো, কি হয়েছে তুমি বলো ঝিনুক বলো। কে কে তোমাকে নোংরা করেছে তুমি একটিবার বলো, বলো ঝিনুক বলো। কি হলো, কি হলো ঝিনুক, তুমি নীরব কেন? নিশ্চয়ই মিস্টার সান্যাল তোমাকে ভয় দেখিয়ে নীরব থাকতে বাধ্য করেছে। বল মা বল, তোর উপর যা কিছু ঘটেছে তুই আমাকে সত্যি করে বল। আমি তোর নাট্যের অসম্মানকারী যেই হোক না কেন, এই ব্রজের ঘোষাল তাকে কোনোদিন ক্ষমা করবে না। বলো ঝিনুক বলো, বল। হ্যাঁ বলো, বলো ঝিনুক বলো, বলো বলো ঝিনুক বলো। ওই সমুদ্র আমাকে নষ্ট করে দিয়েছে। সে কি? না ঝিনুক না, এত বড় কলঙ্কের কালে তুমি আমার মাথায় দিয়ে চলে যেও না। তুমি আমার একটা কথা উত্তর অন্তত দিয়েছ। আমার কথা মিলল তো স্যার, আমার প্রমাণ দেওয়ার কথা আমি প্রমাণ দিয়ে গেলাম। এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, এই মিথ্যা। নিশ্চয় ওই মিস্টার সান্যাল ভয় দেখিয়ে আর একটাও কথা নয়। লম্পট জানোয়ার! এত জঘন্য তোর প্রবৃত্তি। নিজের কামনা চরিতার্থ করতে আমার মান ও সম্মান আভিজাত্যকে পথের ধুলোয় মিশিয়ে দিবি। আজ থেকে তোর সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। আজ এই মুহূর্তে আমি তোকে ত্যায্য পুত্র করলাম। অচিরেই হয়তো শেষ হয়ে যাবে আমার সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার সব। এত চেষ্টা করেও আমার মন্দিরা স্মৃতিকে ফিরিয়ে আনতে পারছি না। ভগবান, আমার মন্দিরা স্মৃতিকে ফিরিয়ে দাও ভগবান। মন্দিরা, তুমি কোথায়? কেন তুমি আমায় বারবার মন্দিরা মন্দিরা বলে ডাকো দিদি? আপনাকে মন্দিরা বলে ডেকে আমি যে বড় তৃপ্তি পাই। কিন্তু ওই ডাকটা শুনলে যে বুকের মধ্যে বড় আমার আনচান করে, মনে হয় ওই নামটা যেন আমার কত চেনা। আর কি মনে হয় মেম সাহেব? মনে হয় তোমার দেব নামটা আমার বড় আপন। আমার স্বপ্নে দেখা অবাস্তব কাহিনীর সঙ্গে তোমার জীবন কাহিনীর কি অদ্ভুত মিল। স্বপ্ন আপনি কি দেখেছেন মেম সাহেব? আমি স্বপ্নে দেখেছি আমি যেন পরীর মতো ডানা মেলে উড়ে চলেছি কোনো এক অজানা ঠিকানায়। উঠতে উঠতে পৌঁছে গেছি কোনো এক সবুজ সুন্দর পল্লী গ্রামে, যে গ্রামের পথ ঘাট আমার বড়ই আপন, বড়ই চেনা। হ্যাঁ, মনে করে দেখুন না মেম সাহেব, সেই গ্রামের নাম বুঝি পলাশ পারুল। পলাশ পারুল, শিশির ভেজা ঘাসের চাদরে ঢাকা সেই গ্রাম যেন শান্তির স্বর্গ। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার ফুলে রাঙানো সেই গ্রাম যেন সুখের উপবন। রাঙামাটির পথের ধারে একদিকে কৃষ্ণচূড়ার গাছ, অন্যদিকে পদ্মদিঘির শান বাঁধানো ঘাট। তুমি ঠিক বলেছ দিদি। কৃষ্ণচূড়া ফুলের সাজ পরে পল্লী বধূরা পদ্ম দিঘিতে চলেছে স্নান করতে। তাই দেখে গ্রামের এক পাগল ছেলে গেয়ে ওঠে, কি শ্যামলা গায়ে কাজে নামে
যায়। ও শ্যামলা গায়ে কাজলামে নীল শহরে জল ভরিতে জলের জলকে চলে জলকে চলে নিলাম বড়ি তার আসলা বাঁধা চটিতে তার নিলাম বড়ি তার আসলা বাঁধা চটিতে তার সাথী বন্ধ করো ওই গান। ওই গানের সুর যেন আমাকে কোথায় হারিয়ে নিয়ে যাচ্ছে। মন্দিরা? ওই গানের সুর যেন আমার নতুন জীবনের পথে হাত ছাড়ে দিয়ে যাচ্ছে। ওই গানের সুর যেন আমার জীবনকে করে তুলেছে বেদনা বেদন। এই গান কে গেয়েছে অতিথি? তোমার দেব। দেব? হ্যাঁ, এই গানই যে দেব মন্দিরা জীবন গড়ার মন্ত্র। আর তুমি যে দেবের হারিয়ে যাও মন্দিরা। না মন্দিরা নয়, আমি সাথী। না, তুমি আমার হারিয়ে যাও মন্দিরা। না, একটিবার শুধু মনে করে দেখো, আমাদের সেই পবিত্র ভালোবাসার সাক্ষী সেই পলাশপুর গ্রামের সবুজ ফসল ভরা মাঠ, পাহাড়, পর্বত, ঝর্ণা, নদী। চুপ করো, চুপ করো, চুপ করো। আমি তো বললাম আমি মন্দিরা না, আমি সাথী, সাথী, সাথী। আমারই প্রেম হলো পরশমণি, সবই যে শোনা হয় তুই যখনই দূর থেকে যত দূরে যাক না চলে সোনার শকুন তলা চিনে নিতাম আমি। আর সেই থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। দুষ্মন্ত রাজা যদি আমি মন্দিরা নই, আমি মন্দিরা নই, একটু বোঝাচ্ছি। আমি সাথী, সাথী, সাথী। বন্ধা শোনো, চলে যাও না বন্ধা, শোনো। হেরে গেছি বাবু, আমার ভাগ্যের কাছে আমি হেরে গেছি। এত চেষ্টা করেও আমার মন্দিরা স্মৃতিকে ফিরিয়ে আনতে পারছি না। কিন্তু না না, হেরে গেলে আমার চলবে না। হেরে গেলে আমি আমার বাবার কাছে, মায়ের কাছে ছোট হয়ে যাব। আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। মন্দিরা, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মন্দিরা। শেষ করে দেবে। ঘোষাল ফ্যামিলির প্রত্যেকটি ওয়ারিসকে ফিনিশ করে আমি হব ঘোষাল এন্ড কোম্পানির একমাত্র মালিক। কার মালিক হবেন মিস্টার সান্যাল? তো তোমার ডার্লিং। আমার? ইয়েস, সমুদ্রকে তোমার বাবা ত্যায্য পুত্র করেছে, আবার তোমার দিদিও পুরোপুরি বেপাত্তা। কাজেই তোমার বাবার সমস্ত প্রপার্টির একমাত্র ওয়ারিশ হলে তুমি। আর তুমি যদি আমার হও তাহলে সবকিছু আমার, আই মিন আমাদের ডার্লিং। কবে আমাকে নিজের করে নেবেন মিস্টার সান্যাল? তাহলে আজই ওই ইডিয়েট দীপটাকে ডিভোর্স করে। নো নো ডার্লিং, এখনই ডিভোর্স নয়, তার আগে দীপকে পুরোপুরি নিংড়ে নাও। তাই তো নিচ্ছি। ওর ইনকামের সমস্ত টাকা আমি আমার অ্যাকাউন্টে জমা করে নিচ্ছি। স্বামী হলেও আজ পর্যন্ত আমি কিন্তু আমার শরীরটাতে ওকে টাচ পর্যন্ত করতে দিইনি। কারণ এই শরীরটা যে শুধু আপনার মিস্টার সান্যাল, শুধু আপনার। ও মমি মাই সুইট ডার্লিং। না চম্পা না চামেলি, আমি টকে মিলি মিলি মিলি। চম্পা না চামেলি, আমি টকে মিলি মিলি। যে একবার আসে, সে দশবার আসে। যে একবার আসে, সে দশবার আসে।
বিড়ির নেশা, দেখেছি তারি নেশা, দেখেছি বিড়ির নেশা। তোমার প্রেমের নেশায় পাগল হয়ে যায়। লাই লাইলো, লাই লাই লাইলো, লাই লাইলো, লাই লাই লাইলো। আমি চম্পা না চামেলি, আমি তো কিমলি, চামেলি, আমি তো কিমলি। বাহ বাহ বাহ, চমৎকার! আধুনিক শিক্ষায় শিক্ষিত আপাত ভদ্রলোক আর ভদ্র মহিলার রুচিশীলতার কি অপূর্ব নিদর্শন! খবরদার, ভদ্রতার সীমা লঙ্ঘন করার চেষ্টা করো না দীপ। ভদ্রতা! রাতের পর রাত নিজের স্বামীকে উপেক্ষা করে পর পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়াটাই তোমার কাছে ভদ্রতা? পরস্ত্রীর কোমর জড়িয়ে ধরে প্রেম নিবেদন করাটাই বুঝি তোমার সুসভ্য সমাজের কাছে ভদ্রতা, তাই না? তুই ইনসান না? You shut up, nonsense! Just hold your tongue, Mr. Sanal. Mildred, you are an obedient servant in this family, but I am her husband. Second time, you! তোমাকে বলছি, সেকেন্ড টাইম তুই আমার স্ত্রীর সঙ্গে রূপ আচরণ করলে আমি তোমার নামে থানায় কমপ্লেইন করব। কমপ্লেইন? স্ত্রী হলেও আমি তোমার ব্যক্তিগত সম্পত্তি নয় দীপ, যে তুমি একাই আমাকে ইউজ করবে। সম্পত্তি নয়, আমি সম্পত্তি নয়, স্বামী স্ত্রী সম্পর্ক একান্ত ব্যক্তিগত, এর মধ্যে অন্য কারো প্রবেশ করাটা অন্যায় নয়, চরম অসভ্য। তোমার আচরণ দেখছি পশুর চেয়ে কম নয়। পশুরা যেমন নিত্য নতুন সঙ্গী খুঁজে বেড়ায়, তেমনি তুমিও একাধিক পুরুষ নিয়ে শরীরী খেলায় মেতে উঠেছ। কি বললে? আমাদের এত বড় অপমান! স্বামী হলেও তোমার স্থান যে আমার জীবনে কোথায় সেটা বুঝিয়ে দিতে তোমাকে আজ আমি। মাননীয় দর্শক মণ্ডলী, আজকের এই কাহিনী চিত্র অত্যন্ত নাটকীয় মনে হলো, এটা কিন্তু এক নির্মম বাস্তব। আমরা শিক্ষায় সভ্যতায় যতই বড় হচ্ছি না কেন, আমাদের মনটা তত ছোট হয়ে যাচ্ছে। একটা কথা কি জানো মামি, মাটি ভালো না হলে যেমন ভালো ফসল জন্মায় না, তেমনি মায়ের গর্ভ ভালো না হলে ভালো সন্তান কোনোদিন জন্মায় না। এই কাটাবাগান গ্রামে যতগুলো মহিলার এখানে বসে আছে, এদের কাছে পতি হলো পরম গুরু। আর তোমার মতো উচ্চ শিক্ষিতা আধুনিকা নির্লজ্জ বেহায়া মহিলার কাছে পতি হলো গৃহপালিত গরু। You shut up! You shut up! ফাদার আমার মেয়েকে ইনসাল্ট করে কথা বললে আমি কিন্তু তোমাকে চরম শাস্তি দেবো। আর কি শাস্তি দেবেন? মিথ্যা অপরাধকে অজুহাত করে আপনারা আমার বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমি যে একজন বিলেত ফেরত ডাক্তার, সেটাও ভুলতে বসেছি শুধুমাত্র আপনাদের কারণে। না 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 না, আর ভুলতে হবে না দীপ। আমি তোমার জন্য কলকাতা একটা দারুণ নার্সিং হোম বানিয়েছি। নার্সিং হোম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কয়েকদিনের মধ্যে আমরা সেখানে শিফট করব। না, আমি গ্রামেই থাকবো এবং গ্রামের সাধারণ মানুষেরই সেবা করব। না না না, তোমাকে আমার সাথে কলকাতায় যেতেই হবে। প্লিজ প্লিজ, দয়া করে তোমরা আমাকে মুক্তি দাও। বিশ্বাস করো, আমি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি কিচ্ছু চাই না। আমি এই গ্রামেই থেকে আমি আমার জীবন্ত দেব দেবী, আমি আমার বাবা মায়ের চরণে পড়ে থাকতে চাই। কিন্তু আমি যে তোমাকে অনেক কিছুতে পৌঁছে দিতে চাই বাবাজি। জীবনের অভিধান থেকে বাবা মা ভাই বোন শব্দগুলোকে মুছে ফেলে এখন নতুন শব্দ আমদানি করতে হবে। আর সেই শব্দগুলো হলো বাড়ি, গাড়ি, বেঙ্গলের স্বর্গ, প্রতিপত্তি, সম্মান। বিশ্বাস করো, আমি গাড়ি বাড়ি ব্যাগ ব্যালেন্স আমি কিচ্ছু চাই না। আমি কিচ্ছু চাই। আমরা কোটি কোটি টাকার মালিক হবে তুমি। না, অল ইন্ডিয়ার মতো তুমি হবে গেলে ডক্টর। না, আর সবাইকে দেখে আমি গর্বের সঙ্গে চিৎকার করে বলবো, না। দিস গ্রেট ডক্টর দীপ বিশ্বাস ইজ মাই ডটার ইন ল। আমি একটু সুস্থ স্বাধীনভাবে বাঁচতে চাই। আপনারা দয়া করে আমাকে একটু সুস্থ স্বাধীনভাবে বাঁচতে দিন।
মনে হয় তারে আমি পাবো না, দেবার তো বাকি আর কিছু নেই, গরমিল হয়ে গেল হিসেবে, কত হারায় আমি সেই ভাবনায়, মনে হয় তারে আমি পাবো না, এবার তো বাকি আর কিছু নেই, গরমিল হয়ে গেল হিসেবে, কত হারায় আমি সেই ভাবনায়, কত যে ভেবেই চলেছি পথে অজানাই মনের সাথে, মনের সাথে কত যে ভেবে চলেছি পথে অজানাই মনের সাথে, মনের সাথে মায়ায় মায়ায় কেন জড়ালাম, কি আমি পেলাম একটি মনের দাম দিতে গিয়ে, জীবন চলার পথটি হারিয়ে, কি আমি পেলাম, কি আমি পেলাম, কি আমি পেলাম। অতিথি, তুমি ফিরে এসো। অমন করে তুমি আর বোমা কান্না কেঁদো না। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। কি হলো বৌদি, আপনি এমন করছেন কেন? সম্পদ বাবু, আপনি ওকে ফিরে নিয়ে আসুন। যে মানুষটা আমার হাতে জল খেতে চেয়েছিল, আমি দেখলাম ও মন্দিরা মন্দিরা বলে কাঁদতে কাঁদতে চলে গেল। বৌদি আপনি ওর কান্না দেখে আমি যে কেঁদে ফেললাম। তাহলে তাহলে কি আপনি তার হারিয়ে যাওয়া মন্দিরা, মন্দিরা সেই কি আপনার হারিয়ে যাওয়া স্বামী? স্বামী? সে আমার স্বামী হবে কেন? আমার স্বামী তো সুমন্ত। কিন্তু আজ আপনি হঠাৎ এমন অদ্ভুত কথা কেন বলছেন? বৌদি বলুন। বৌদি আপনি তো অসুস্থ বোধ করছেন। সুমন্ত, থামুন, আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। বলুন বলুন কি কেন সুমন্ত আমার স্বামী হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হলো না? বলুন, আপনি আমার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করলেও আপনি কি আমাকে ভালোবাসেন? না বৌদি না, এটা আপনার ভুল ধারণা বৌদি। ভুল যদি, তাহলে আমার মুখের দিকে তাকিয়ে আপনি অবাক হয়ে কি ভাবেন? একটুখানি সুখ, আমার মুখের দিকে তাকিয়ে আপনি অবাক হয়ে কি খোঁজেন? খাঁচায় বন্দি পাখি মুক্ত নীল আকাশ দেখলে যা ভাবে। আমি জানি আপনি অস্বীকার করলেও আপনি আমার সঙ্গে অভিনয় করতে করতে আমাকে ভালোবেসে ফেলেছেন, আর আমি আপনাকে। না বৌদি না, এই কথা শুনলেই সুমন্ত, কি সুমন্ত, এতক্ষণ আমরা তোর কথাই বলছিলাম। আচ্ছা, তোরা কি এতক্ষণ স্বামী স্ত্রীর অভিনয় করছিলি? আসলে আমার দাদুর সামনে আজ কি অভিনয় করব সেটা একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। আর প্র্যাকটিস করতে হবে না সম্পদ, কারণ আজই আমি আমার স্ত্রীকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাব। কেন, এতে কি তোর কোনো আপত্তি আছে? না মানে ওর আপত্তি না থাকলেও আমার আছে। তোমার কোনো আপত্তি আমার কাছে গ্রাহ্য হবে না সাথী, কারণ তুমি আমার স্ত্রী, অর্থাৎ আমি যেখানেই যাব তোমাকেও আমার সঙ্গে সেখানেই যেতে হবে। কিসের স্ত্রী আমি? সাথী। না, সাথী নই। এবং আমি যে কে সেটা এখনো পর্যন্ত আমার কাছে অজানা রয়ে গেল। আমি বেশ বুঝতে পারছি আমাকে নিয়ে তোমরা একটা মিথ্যে নাটক সাজিয়েছো, আর সেই নাটকে তোমরা আমাকে নিয়ে ইচ্ছে মতো চালাতে চাইছো। কিন্তু আজ আমি জানতে চাই, বলো সত্যিকারের কে আমার স্বামী? তুমি না আপনি? আমি আইছো নাচবো, ওই সারা মাকড়া চোখরা বরকে ছেড়ে এই বুড়ো বরের সঙ্গে ঘর করবি। আয়, ও সারা দেখুক এই বুড়োর প্রীতির কত রোড। আমার হাতটা ছেড়ে দিন। ছাড়বো কি গো সখী, তুই যেমন হৃদয়ের পিঞ্জর মাঝে প্রীতির ময়না পাখি। এসো সখী, আমার পিঞ্জর ভিতরে এসো। ছাড়ুন। তুমি কি করলে সাথী? দাদু, দাদু তোমার লাগেনি তো দাদু? না দাদু ভাই, দাদু। আমার একটু লাগেনি। নিজের আপনজন আঘাত দিলে তবেই তো বড় লাগে। দাদু। কিন্তু ও আমার কে দাদু ভাই? কে ওর আঘাত আমি কষ্ট ভাব। আমার কেউ নয় দাদু ভাই, কেউ নয়।
দাদু বউ, এই কদিনেই আমি তোকে বড় ভালোবেসে ফেলেছিলাম। আমার দাদু ভাইয়ের চেয়ে তোকে যাওয়ার অনেক বেশি আপন মনে হয় দাদু। তাই তো তোর রসিকতায় মেতে উঠে আমি আমার জীবনের সব দুঃখ ভুলে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই যে আমার সেই রসিকতা পছন্দ করতেছি না, তা আমি বুঝতে পারিনি। আমি আর কোনোদিন তোর সাথে কোনো রসিকতা করবো না দাদু বউ, কোনো রসিকতা করবো না। চমৎকার নতুন বউ, চমৎকার। এই বুড়ো মানুষটার কি সুন্দর স্নেহ ভালোবাসার প্রতিদান তুমি দিলে। রঘুদা, এই মানুষটা অকালে নিজের বউকে হারিয়ে, ছেলেকে হারিয়ে, ছেলের বউকে হারিয়ে কান্নার পাহাড় বুকে জমিয়ে রেখেছে গো নতুন বউ। রঘুদা, শেষ জীবনে তোমাকে পেয়ে একটু প্রাণ খুলে হাসতে চেয়েছিল, সেই হাসিটুকু তুমি কেড়ে নিলে নতুন বউ। রঘুদা, থাক থাকে রঘু, থাক। থাকবে কেন কথা বাবু, থাকবে কেন? আপনি যে নতুন বউকে কতখানি ভালোবাসেন, কোনোদিন কি নতুন বউকে আপনি বুঝতে দিয়েছেন? ওরে নতুন বউ, তুমি তোমার নিজের চোখে দেখো ওই কর্তা বাবু তোমাকে কতখানি ভালোবাসে। দাঁড়া, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ হতে পারে না, এ দেখি, দেখি। কিছুতেই হতে পারে না। দেখি কি লেখা আছে। দাদু তার সমস্ত স্থবর অস্থবর সম্পত্তি মন্দিরের নামে উইল না। না। এ তুমি কি করছো দাদু? এ তুমি কি করেছো? কেন দাদু ভাই, আমি কি কোনো ভুল করেছি? কারণ ও আমার স্ত্রী নয়। খোকা বাবু, কি কি বললি দাদু ভাই? ও আমার নাত বউ নয়, না, ও তোর দাদু, না। স্ত্রী নয়। না দাদু না। তাহলে ও কার স্ত্রী? আমার স্ত্রী। না, আমি কারো স্ত্রী নই, আমি একজন মূর্তিমান অভিশাপ, যার রহস্যময় জীবনের কুল কিনারা খুঁজে না পেয়ে বড়ই অস্থির হয়ে পড়েছিলাম। আপনি আমায় ক্ষমা করে দিন দাদু, আপনি আমায় ক্ষমা করে দিন। কিন্তু তুমি কে? আমি এক অভাগিনী নারী দাদু, যার বিগত জীবনের কোনো কিছুই মনে নেই, আর সেই সুযোগে এরা দুজন আমাকে নিয়ে একটা নাটক বানিয়েছে। নাটক? এ আমি কি শুনছি দাদু ভাই? এই মেয়েটার আসল পরিচয় তাহলে কি? কার বউ ও? আমি জানি না দাদু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। দাদু ভাই, একদিন এক গুন্ডার কবল থেকে ওকে উদ্ধার করে দেখি ও জ্ঞান হারিয়ে গেছে। জ্ঞান ফিরলেই আবার স্বামীর খোঁজ করতে গিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলছে। আমি সেখানে উপস্থিত হতে সম্পদ আমাকে ওর স্বামী সাজার জন্য অনুরোধ করে। আমিও এই ভদ্র মহিলার অনিশ্চয়তার কথা ভেবে সম্পদের অনুরোধটাকে আমি মেনে নিই। কিন্তু ওনার বাসায় নিয়ে যাওয়ায় কিছু সমস্যা ছিল, তাই তো আপনার বাসায় আশ্রয়ের আশায় আমাকে কিছুদিনের জন্য আপনার নকল নাদ বউ সাজতে হয়েছিল দাদু। আমি বলেছিলাম না কর্তা বাবু, আমাদের খোকা বাবু নতুন বউকে বৌদি বলে ডাকে আর খালি দূরে দূরে থাকে, আর আপনি কি করে কথা বলেন? তাই তো ভাবি, যে সাল আমার হাজার অনুরোধে উপরোধ বিয়ে করতে চাইছিল না, সে হঠাৎ বিয়ে করে বউ নিয়ে এলো কিভাবে? তোমরা তোমরা তিনজনে মিলে যে সমস্যা তৈরি করেছো তার সমাধান করব আমি। দাদু, দাদু, তুই তোর আগের জীবনের কথা যেমন ভুলে আছিস তেমনি ভুলে থাক দিদি ভাই। দাদু, আর সুমন্ত, তুমি আর এখন থেকে নকল নয়, ওর আসল মাস্তুত দাদা। আর দাদু ভাই, দাদু আর নকল নয়, এবার তোদের আসল স্বামী স্ত্রীর সম্পর্ক করতে আগামী লগ্নে আমি ধুমধাম করে বিয়েটা দেব। না, ঠিক বলিনি। সাথীকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি এবং আমি যদি বিয়েই দিতে হয় আগামী শুভ লগ্নে ওই সাথীর সঙ্গে আমার বিয়ে দেবেন দাদু। দয়া করো সুমন্ত, দয়া করো। সম্পদ তোমারই বন্ধু, তাই বন্ধুর জন্য এইটুকু ত্যাগ স্বীকার তুমি করতে পারবে না ভাই? ত্যাগ স্বীকার করে তো আমি অন্যের স্ত্রীকে আমি নিজের স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলাম দাদু, তাহলে কেন আজ আপনারা আমাকে বঞ্চিত করতে চাইছেন?
বিয়ে যদি দিতেই হয় আগামী শুভ লগ্নে এই সাথীর সঙ্গে আমার বিয়ে দেবেন দাদু, আমার। কি ভেবেছেন আপনারা? আমি কি মাটির পুতুল না বাজারের সামগ্রী? যার যখন ইচ্ছা হবে সে তখন আমাকে বাজার থেকে কিনে নেবে। আপনাদের খেয়াল খুশি চাহিদা মেটাতে আমাকে কি আত্মহত্যা করতে হবে? আত্মহত্যা? না, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। দাদু, রঘুদা, আমার ডিসিশন তোমরা কান খুলে শুনে রাখো। আগামী শুভ লগ্নেই এই সাথীর সঙ্গে সুমন্তর বিয়ে হবে। দিস ইজ মাই লাস্ট ডিসিশন। অসম্ভব। মন্দিরা জীবন নিয়ে আপনাদের কারোর চিনিমিনি খেলতে দেব না। কে মন্দিরা? এই যে যাকে আপনারা সাথী বানিয়ে রেখেছেন, ওই মন্দিরাই হচ্ছে আমার স্ত্রী। মিথ্যা কথা। না, মিথ্যে নয়। আপনাদের ভালোবাসার অত্যাচারে ও তার অতীতটাকে ভুলতে বসেছে। তাই ওকে এখান থেকে অন্য কোথাও না নিয়ে গেলে ওর অতীতটাকে আমি জাগাতে পারবো না। তাই চলে এসো মন্দিরা, আমার সঙ্গে তুমি চলে এসো। এসো আমার সঙ্গে চলে এসো। নতুন বউকে ছেড়ে দাও বলছি। না, আমার মন্দিরাকে আজকে নিয়ে যাবই। তোমার মন্দিরা ওকে অমন করে বেরো না, ওর যে বড় কষ্ট হচ্ছে। ওকে কেমন করে বেরো। ওঠো অতিথি, কিছু কিছু বলবে তুমি? তুমি আমার সঙ্গে যাবে না মন্দিরা? তুমি আমাকে পর করে দেবে? জানি রাখো, আমি জানি না। তুমি চলে যাও, আর কখনো তুমি এখানে এসো না গো। তোমার মন্দিরার শাস্তে গিয়ে আমি আমার সাথীর জীবনটাকে আমি তছনছ করতে পারবো না। বললে আমি? তুমি চলে যাও, আর কখনো এসো না গো। আর কখনো তুমি এসো না। আজ আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, এই জন্মে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। দেখা হবে একদিন, সেই দিন হবে আমার শেষ দিন। অতিথি, যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে ওটা জেগে রয়ে তো, এ দেখাই শেষ দেখা রয়ে তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা রয়ে তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই। তুমি বেরো। হ্যাঁ, এবার হবে ঝিনুকের সঙ্গে ঝিনুকের পাকা দেখা। তারপর একটা ভালো দিন দেখে ঝিনুকের সঙ্গে ঝিনুকের বিয়ে দেব। করতে এলাম বাবা। এ কি বাবা, তোর হাতে লাঠি কেন বাবা? হ্যাঁ, বলো, টাকার মদের লোভে সমুদ্রবাবুর এত বড় সর্বনাশ কেন করলে তুমি? বলো, তুই আমাকে মারছিস হতভাগা? তুই আমাকে মারছিস? এই দৃশ্য দেখে এই সমাজ আমাকে ধিক্কার দিলেও আমি বলবো, মাতাল বাবাই হোক আর যেই হোক, এই রকম শাস্তি হওয়া উচিত। আর মারি। শোন, আমি বলছি, আমি বলছি, আমি তোর ভালোর জন্য এই কাজ করেছি। আমার ভালোর জন্য? হ্যাঁ, তোর ভালোর জন্য। তুই ঝিনুককে ভালোবাসিস, সমুদ্রবাবু ঝিনুককে ভালোবাসে, তাই সমুদ্রবাবু জীবন থেকে ঝিনুককে টেনে এনে আমি তোর সঙ্গে বিয়ে দেবো বলে ঠিক করেছিলাম। চমৎকার বাবা। হ্যাঁ,
নিজের ছেলের ভালো করার লোভে দেবতার মতন মানুষটার কত বড় সর্বনাশ করলে তুমি তুমি কি জানো সমুদ্রবাবু এখন কেমন আছে? কেমন আছে সমুদ্র? হ্যাঁ কেমন আছে? মরে গেছে, মরে গেছে সমুদ্র, মরে গেছে। তোমাদের সমুদ্র বাবু আজ যে মরে গেছে, তার মৃত সমুদ্রের শুষ্ক সৈকতে সাদের চিলুকের মুক্তটুকু হারিয়ে আজ নিষ্ফল মাথা কুড়ে মরছে। আর মাল খাবেন না সমুদ্রবাবু? আপনারও তো মানুষের মাল খাওয়া মানায় না। কেন কাকা, কেন? যদি এই শান্ত সমুদ্রের বুকে যদি অশান্তির ঘূর্ণিপাতটা বানায়, যদি নিষ্কলঙ্কের সমুদ্রের বুকে যদি কলঙ্কের কালিমা মানায়, তাহলে কেন কাকা এই মদকে নিজের স্বাধীন সত্তাটুকু ঢেকে রাখতে আমার দোষ কোথায় কাকা? আমি সেদিন টাকার বদল নেবে মিথ্যে কথা বলেছিলাম। আজ আজ আমি সবার সামনে সত্যি কথাটাই বলে দেব। Shut up! Stop! Get out! Get out! I say get out! ভয় পেয়েছে বুদন কাকা, ভয় পেয়ে কেবল পালিয়ে গেল। কিন্তু কি বললে বুদন কাকা বললে ও সবার সাথে বলবে আমি একটা নিষ্কলঙ্ক। কিন্তু কাকা তুমি কি জানো, একটা ভাঙা কাচের টুকরোকে জোড়া লাগালে যেমন তার দাগ বোঝা যায় না, তেমন জীবনের কলঙ্কের কালিমা জীবনে কখন নির্মূল করা যাবে না কাকা। তাই তুমি মদ খেয়ে সেই কলঙ্কের কালিমা ভুলে থাকতে আমি অকুণ্ঠ মদ পান করবো। আজ থেকে মদ পান করবো। ছবে না, একদম আমাকে ছবে না ঝিনুক। আর তুমি মদ খেও না ছোট বাবু, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। না, তুমি আমাকে ছবে না, কারণ আমার মতো লম্পট চরিত্রহীন মাতাল তোমার এই পবিত্র দেহটা ছুঁলে তোমার দেহ পবিত্র দেহটা অপবিত্র হয়ে যাবে ঝিনুক, অপবিত্র। না গো না, তোমার মতন দেবতার ছয় আমার মতন পাষাণীর আবার নতুন করে প্রাণ ফিরে পাবে। কি বলে, কি বললে? কাকে তুমি দেবতা বলছো? বলো ঝিনুক, কাকে দেবতা বলছো? যে তোমাকে নারীত্ব হরণ করেছে, যে তোমাকে ধর্ষণ করেছে, তাকে দেবতা বলে? ওই দেবতা নামক শব্দটা আর অলঙ্কিত করো না ঝিনুক। তার চাইতো বরং তোমার নারীত্ব হরণকারী এই দানবটার দিকে তুমি একটু ঘৃণার থুতকার ছুড়ে দাও, ঘৃণার কথা বলো না গো, কথা বলো না। আর তোমাকে যে ধর্ষণ করেছে এই জানোয়ারটার বুকে লাথি মারো, হাজারো হাজারো লাথি। দাঁড়াও, দাঁড়াও ওগো আমার দেবতা, আমি জানি আমি তোমার কাছে যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা আমি পাবো না, তাই আমি নিজেই নিজেকে শাস্তি দেব। এই বিষকে আমি আত্মহত্যা করি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। তুমি কি করলে? তুমি সত্যি বিষ খেলে? তুমি কি করলে ঝিনুক? তুমি বিষ খেলে? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না গো, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। কেন কেন উপায় ছিল না বলো? কে তোমাকে নোংরা করেছে? একটি কথা বলো। ওই তুহিন সান্ডাল আমাকে অপবিত্র করে দিয়েছে। তুহিন সান্ডাল আর তুহিন সান্ডাল, ওই তুহিন সান্ডালকে আমি জীবন্ত কবর দেব। বলো ঝিনুক, বলো ঝিনুক। তোমাকে তোমাকে কোন করে অপরাধী সেই দায় তোমার উপরে চাপাতে চেয়েছিল। ঝিনুক, এই ঝিনুক, ঝিনুক, এই এই ঝিনুক, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। ঝিনুক,
ঝিনুক ঝিনুক এ প্রিয়াকে মেরেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে সে কথা বলিতে পারি। আদি বিনস্র মানবিকতার আমি যদি কেউ হই, এই সজল অরণ্য শ্মশানে চিতা আমি তুলবই। ঝিনুকটা মরার আগে অনেক কিছু গোপন কথা ফাঁস করে গেছে। এদিকে দেব মন্দিরার খোঁজ পেয়ে গেছে। এখন দেব আর মন্দিরা ওরা যদি কাছাকাছি এসে যায় আর মন্দিরা যদি ফাঁস করে দেয় যে দেব মন্দিরাকে কোথাও বিক্রি করিনি, মন্দিরাকে আমি না, আর আগেই ওর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আমি তোর ব্যবস্থা করবো রে শয়তান। চুপ! কে তোর দিদি? আমি না না, আমি তো দিদি নই। তুই তুই যত নষ্টের গোড়া তুই। আজ তোর কথা বিশ্বাস করে আজ আজ আমার ছেলের প্রতি আজ এমন আমি ভুল করেছি। না না, আমি আমি তোকে ক্ষমা করবো না। তুই আমার ভাই না, সত্তর সত্তর, তাই তোকে আমি বল, 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 কেন? কেন বল? না, ছাড়বো না, ছাড়বো না। তুই তুই আমার হাতে ছুরি মারলি না জানো? ছুরি মারলাম কারণ কিছুদিন হলো আমি তোর নুন খেয়েছি, তাই এই ছুরিটা আমি তোর হাতে মারলাম। এরপরেও ওই মন্দিরের ব্যাপারটা নিয়ে যদি বেশি মাতামাতি করিস তাহলে সেদিন কিন্তু এই ছুরিটা আমি তোর বুকে বসে বিদায় হয়েছে, কিন্তু আমার দেব কোথায়? দেব তার নির্দোষিতা প্রমাণ না করলে ওরা জামাত দেবকে মুক্তি দেবে না। তাই আজ জামাত দেবের বিশেষ প্রয়োজন। কোথায় আমার দেব? বাসন্তী, ওই ওরা বলছে ভম্বল নাকি তোমাকে ছুরি মেরেছে। বাসন্তী, তুমি কেমন আছো? আমি কেমন আছো? আমি ভালো আছি গো, আমি ভালো আছি, কিন্তু কিন্তু আজ যে সেই ফুলটা যে ধরা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, দেব মন্দিরাকে বিক্রি করেনি। সত্যি দেব মন্দিরাকে হারিয়ে ফেলেছিল, আর তার জন্য দায়ী আমার ভাই ভম্বল। ভম্বলের সেই মিথ্যাটাকে মুক্তি দেবে, দেবের সত্যিটাকে বিশ্বাস না করে আমি কি ভুল করেছি? আমি তার মৃত্যু কামনা করেছি। ওগো চুপ করো, এখন আর কান্নার সময় নয়। আমাদের যে দেবের প্রয়োজন, দেবকে যে খুঁজে পেতেই হবে। বাবা বাসন্তী, কোথায় আছে আমার দেব? বাবা দেব! জীবনে একদিন সব ছিল আমার, আজ আর কেউ নেই আপন আমার। এক পল হয়ে গেছে সব ছাড়খার, দুঃখের দিন আর কাটে না আমার। আমার দেব বাসন্তী, বুকের বাসা ভেঙে গেছে, ভালোবাসা ফিরে আসবে না আর, দুঃখের দিন আর কাটে না আমার। আমাদের দেব বাসন্তী, আমাদের দেব! কি করা করেছি বাবা? দেব পড়ে গেছে বাবা। তুই ঘরে ফিরে চল বাবা। কেন বাবা,
তোমার ভালোবাসার অপরাধে তোমরা আমাকে দোষী সাজিয়েছিলে না, তাহলে মৃতদেরকে জীবিত ভাবছো কেন? চলে যাও তোমরা আমার রেখে দে। কথা বলিস না রে। কিন্তু আমার ভাই কোথায় বাবা? ওরে শোন, তোর বাবার মুখের কথাটা মনের কথা নয়। তুই ফিরে চল বাবা, ফিরে চল। তুই ফিরে না গেলে ওরা যাওয়ার দেবে, মুক্তি দেবে না, দেবে না। বাবা কিন্তু মন্দিরার খোঁজ আমি পেয়েছি বাবা। সে তার সমস্ত অতীত ভুলে অন্য পরিচয়ে বেঁচে আছে বাবা। কিন্তু তাকে আমি ফিরিয়ে আনবো বাবা। আমি নির্দোষ প্রমাণ করে তাকে আমি ফিরিয়ে আনবো। তোর মুখ থেকে রক্ত উঠছে বাবা, তোর মুখ থেকে রক্ত উঠছে। রক্ত নয় বাবা, এ তো আমার মৃত্যুর সিগন্যাল। এই যে রক্ত, তোর মুখ থেকে যে রক্ত উঠছে বাবা, সেই রক্ত, আমার দেবের মুক্তি চাই না, আমি তোকে চাই। তুই ফিরে চল বাবা, তুই ফিরে চল। কিন্তু আমার ভাইয়ের ফিরে আনবো। আমারই জন্য ভাইয়ের এই পরিণতি, ওকে আমি ফিরিয়ে আনবো। তোর মুখ থেকে রক্ত উঠছে বাবা। ভাই আমি আসছি ভাই, আমি আসছি। মন্দিরার লোভনীয় যৌবনের ছবিটা ভাবলে আজও আমার মনটা কেমন আনচান আনচান করে। মমির উন্মুক্ত উষ্ণ যৌবনের চেয়ে মন্দিরার শান্ত শীতল যৌবন আমায় বেশি করে হাতছানি দেয়। তাই যেমন করে হোক একদিনের মতো হলেও মন্দিরাকে আমার চাই। কারণ আপনার মন্দিরা এখন এক ডাল ছেড়ে অন্য ডালে বাসা বাঁধতে চলেছে। কি পাগলের মতো কথা বলছো? হ্যাঁ বস, আমি ভালো করে সন্ধান নিয়ে আমি জেনে এসেছি, তাই সবারই চোখে ফাঁকি দিয়ে লুকিয়ে সেই কথাটা আমি আপনাকে বলতে এসেছি। কি কথা? দেবী মন্দিরাকে কোথাও বিক্রি করিনি। দেবী যখন মন্দিরাকে বিয়ে করে সংসার করার জন্য স্বপ্ন দেখছিল, আমি ঠিক সেই সময় ওর শালিকে কায়দা করে টেনে এনে যে একটু চাকতে গেছি, ঠিক সেই সময় এক শালার বাবু এসে আমার কাছ থেকে ওই মালটাকে ছবেরে নিয়ে গেছে। সে কি? সেই ভদ্রলোকই বুঝি মন্দিরাকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ বস, এবং আজ রাতেই মন্দিরার বিয়ে। ইম্পসিবল! কেমন করে হোক মন্দিরাকে আমি সেখান থেকে তুলে আনবো। মন্দিরাকে নিয়ে আপনি কেন টানাটানি করছেন বস? তার সাথে এক কাজ করুন না, আপনি মমি ম্যাডামকে নিয়ে ফুটে পড়ুন না। মমি দিবের লিখিত বউ হলো, সে হলো আমার অলিখিত বউ আইদিন রক্ষিতা। সেই সঙ্গে ও হলো আমার সোনার ডিম পাড়া হাঁস। ওকে দিয়ে দ্বীপের সমস্ত প্রপার্টি আমি হাতিয়ে নেব। কায়দা করে বোঝেন ঘোষালের সমস্ত সম্পত্তি আগে আমি মমির নামে লিখিয়ে নেব। তারপর ওকে মিথ্যে বিয়ের পিড়িতে বসিয়ে ওর নামের সবকিছু আমার নামে লিখে নিয়ে ও শালিকে রাস্তায় নামিয়ে দেব এক লাথি মেরে। বাহ বাহ বাহ, চমৎকার! তোমার বহুরূপী চরিত্রের কি বিভৎস পরিচয় আজ পেলাম। শয়তান লম্পট, তোমার জন্য আমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছি। তোমার জন্য দ্বীপের মতো একজন স্কলারকে স্বামী রূপে পেয়েও আমি তাকে উপেক্ষা করে গেছি। আর তুমি কিনা আমাকে দিনের পর দিন রক্ষিতা ভেবে শুধু এনজয় করে গেছো। শয়তান তুই হিংসা না, তোমাকে আমি ছাড়বো না। আজই আমি ড্যাডিকে তো তোমার নামে সমস্ত কমপ্লেন করে তোমার রূপটা আমি প্রকাশ করে দেবো। আমার স্বরূপের অনেকটাই যখন জেনে গেছো, তখন তোমাকে বাঁচিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে না। শয়তান,
তোদের এত বড় সাহস, তোরা কিন্তু আমার স্ত্রী গায়ে হাত তুলিস, তোদের হাত দুটো ভেঙে বিয়ে করে মাটির সঙ্গে মিশিয়ে দেবো শয়তান। তোর স্ত্রীর সঙ্গে তোকে সারা আমি মায়ের ভোগে পাঠিয়ে দেবো। আর এক পায়ে গুলে গুলি করতে মাথার খুলি আমি উড়িয়ে দেবো শয়তান। মারুতি আর কি দুটোতেই তুমি ফিনিশ করে দাও ছাড়ুন। না মামি ডার্লিং, দীপ তার মামাটার বুকে সহজে গুলি চালাবে না। ইয়ার কি না ইয়ার, আপাতত আমার প্রাণ বাঁচাচ্ছি, কারণ নিজে বাঁচলে বাপের না। রাস্কেল, ওই শয়তানটার সঙ্গে হাত মিলিয়ে তুই আমাদের সংসারে অনেক ক্ষতি করেছিস, তোকে আমরা ছাড়বো না শয়তান, কিছুতেই না। শেষ করে দাও শয়তানটাকে। বিশ্বাস করো ভাবি, আমি তোমার কোনো ক্ষতি করিনি, বরং আমি তোমার একটা ভালো সংবাদ দিতে এসেছি। ভালো সংবাদ? হ্যাঁ, মন্দিরের সন্ধান পাওয়া গেছে। পাওয়া গেছে? মন্দিরের সঙ্গে পাওয়া গেছে? তাহলে কোথায় কোথায় আমার মন্দিরে কোথায়? এই লোকটার জন্য আমার দিদি আমাদের সবার কাছ থেকে হারিয়ে গেছে ড্যাডি। তুমি কি বলছো মামি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দিদিকে মিথ্যে পাচারের অপরাধে যে দেবদাকে আমরা এত অপমান এত অত্যাচার করেছি, সেই দেবদা এতটুকু দোষী নয় ড্যাডি। এই শয়তানটা চক্রান্ত করে দিদিকে দেবদার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ক্রিমিনাল, তোকে শালা আমি দাঁড়াও খুন করে ফেলবো শয়তান। দাঁড়াও দিক দাঁড়াও, ও খুন হয়ে গেলে যে আমার মন্দিরের সংবাদ জানা হবে না। মন্দিরাকে যেখান থেকে পারি যেমন করে পারি আমি খুঁজে বার করে আনবই। আমার দাদা যে নির্দোষ তার প্রমাণ আমি দেবই। তারপর আপনাদের এই মিথ্যে সত্য থেকে আপনারা আমাকে মুক্তি দেবেন তো? এই গভীর জীবন থেকে আপনারা আমাকে মুক্তি দেবেন তো? না না গো না, জীবনে যে আমি অনেক ভুল করেছি, আমি আজ বুঝতে পারছি স্বামীর চেয়ে দামি যে এই পৃথিবীতে আর কিছু নেই। তাই আমি আজ তোমার কাছে হাত জোড় করে তোমার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইছি। তুমি না আমাকে একটু তোমার পদ সেবা করার অধিকারটুকু দেবে দি, পদ সেবা করার অধিকার। মাননীয় দর্শক মন্ডলী, এখন আপনারাই বলুন একে নিয়ে আমি কি করব? ক্ষমা করে দাও দিদি। আমার অভিজাতির অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দেব। তাই তাই আজ আমিও হাত জোর করে তোমাকে অনুরোধ করছি, আমার মনেকে তুমি ফিরিয়ে দিও না। একে তুমি গ্রহণ করো বাবা। অপরাধে নেবেন না স্যার, সব যখন মেনে নিলেন তখন দেড়ের সঙ্গে মন্দিরের সম্পর্কটা আপনি মেনে নেন স্যার। নিশ্চয়ই নেব। আমি একই দিনে মহা সমারোহে মহা ধুমধাম করে দেব মন্দিরা আর আমার দীপ মমির আবার বিয়ে দেবো। আর সেই শুভ দিনে যদি একটু ভালো কাজ করে যেতে পারি তাহলে মনেও আমি শান্তি পাবো। চলো ভাগ্নে, আর আমাদের দেরি করা ঠিক হবে না, আগে আমাদের মন্দিরকে উদ্ধার করতে হবে, তারপর আমার দেবে ভাগ্নেকে। তাই চলো মামা, তাই চলো। এই ডাক্তার দীপ বিশ্বাসকে তার চিকিৎসা বিদ্যার যে এত বড় পরীক্ষা দিতে হবে সেটা আমার জানা ছিল না বাবা, সেটা আমার জানা ছিল না। কামান বাবা, কামান। খুশি সবাই আজ কত খুশি, কিন্তু আমি খুশি হতে পারছি না কেন? কি করে পারবো? আজ আমার শুধু একটাই দুঃখ, এ সময় আমার সমুদ্রটা যদি হারিয়ে না যেত। সমুদ্র হারিয়ে গেলেও তার অস্তিত্ব যে হারিয়ে যায় না এটাই তার প্রমাণ। সমুদ্র যার জন্য আমার তেজ্য পুত্র হতে হয়েছে, যার জন্য আমার ছিল আত্মহত্যা কতক্ষণ করতে হয়েছে, তার আসল খোঁজা বলছি। সেদিন শিরুকে অপহরণ করে তার সতীত্ব নষ্ট করেছিলাম আমি। কি সমুদ্র বাবুকে খুন করার ভয় দেখিয়ে সেই দায়ভার সমুদ্র বাবুর উপরে চাপাতে বাধ্য করেছিলাম আমি। এই জানোয়ারের কথা বিশ্বাস করে সমুদ্রকে ত্যায্য পুত্র করে কি ভুল করেছি আমি? তুমি ভুল। জীবনের খাতায় সারা জীবন ধরে যা কিছু লিখতে চেয়েছি সবই আজ ভুলে ভরা। ভুল, সবই ভুল। তুমি ভুল করলেও
আমি কিন্তু ভুল করিনি বাবা। তাই তো আসল ঘটনা উন্মোচন করবার জন্য এই শয়তানকে আমি এখানে টেনে এনেছি। আমাকে আপনি ক্ষমা করুন সমুদ্র বাবু। ক্ষমা 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 আমাকে আপনি ক্ষমা করুন। তোর জন্য আমি কলঙ্কের কালী মাথায় নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছি। তোর জন্য আমার ঝিনুক মারা গেছে। তাই তোর একমাত্র শাস্তি তুই কি করলি? ওরে সমুদ্র, এ তুই কি করলি বাবা? ওরে ওরে তুই যে আমার গর্ব, আমার অহংকার, ওরে প্রাণ প্রিয় সমুদ্র আমার, ওরে প্রাণ প্রিয় সমুদ্র। কাঁদছো বাবা, কাঁদছো? কেঁদো না বাবা, কেঁদো না। কারণ ত্যায্য পুত্রের জন্য তোমার চোখে আজ বিলাপ মানায় না বাবা, বিলাপ মানায় না। দাদা ভাই, ডাকিস না, ডাকিস না রে বোন, পিছুয়ারে ডাকিস না। ওরে সেদিন যখন অন্যের অপরাধ মাথায় নিয়ে যখন এই ঘর ছাড়তে পেরেছি, তখন আর নিজের অন্যায় স্বীকার করতে ভয় কোথায়? তাই তো মহামান্য ধর্ম অবতারের কাছে গিয়ে বলবো, ধর্ম অবতার, আমি এই লম্পট চরিত্রহীন দর্শনকারী তুই চান্ডালকে আমি নিজের হাতে খুন করেছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন। চলে যাব, যেদিকে দু চোখ যায় আমি সেই দিকেই চলে যাব। আহ দাদু, তুমি সিনকেট করো তো, ভালোই ভালো ওদের বিয়েটা তুমি হতে দাও। কোথাকার গে বন্ধু, তার সুখের জন্য তুমি তোমার নিজের সুখ থেকে বলে দিচ্ছ। নিজের সুখ বলি মানে? সত্যি করে বলতো দাদু ভাই, নকল স্বামীর অভিনয় করতে করতে ওই মেয়েটাকে তুই ভালোবাসুনি? দাদু, সাথীর মতো মেয়েকে ভালো না বেশাকে থাকা যায়, কিন্তু সুমন্ত যে সাথীকে ভালোবাসে। আর সেই জন্যই তো সবাইকে সাক্ষী রেখে আমি আমার ভালোবাসা মানুষটাকে আজ আমি আপন করে নেব। সুমন্ত, কিন্তু তোমাকে আমি কেমন করে বোঝাবো? আমি তোমাকে নয়, আমি সম্পদ বাবুকে ভালোবাসি। তুমি কাকে চাও বা না চাও আমার জানার কোনো প্রয়োজন নেই সাথী, তোমাকে যে আমি চাই ব্যাস। সুমন্ত, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি ভাই, সাথীকে আমার দাদু ভাইয়ের সাথে বিয়েটা হতে দাও। তার বিনিময়ে যত টাকা চাও আমি তোমায় দেব। কোটি টাকার চেয়ে এই সাথীর মূল্য আমার কাছে অনেক বেশি দাদা। তাই বলে আমার জীবন নিয়ে তুমি এমনি করে ছিনিমিনি খেলতে পারো না। সিকিমিনি তুমি কি বলছো সাথী? আমি তোমাকে রাজধানী করে রাখবো, রাজধানী? আচ্ছা সম্পদ, কখন থেকে কি সব শুনছি? এই লোক দেখানো বিয়ের অনুষ্ঠান করেছিস আমাকে অপমান করবার জন্যে? তোর মনে যদি এই ছিল যে সাথীকেই তুই... না না সুমন্ত না, তুই বিশ্বাস কর দাদু, আমার দেবী ভালোই ভালোই ওদের বিয়েটা তুমি হতে দাও। এসো আমরা সবাই মিলে ওদের বিয়েটা এনজয় করি। বিয়ে মানে আমি বলছিলাম দাদু, এবার আমরা বিয়ের কাজটা সেরে ফেলি। সম্পদ, এদিকে আসতে এদিকে চলে আয়। আরে বাবা, আয় না সাথী প্লিজ। বলছি আমার হয়ে তো অনেক পক্ষী দিয়েছিস, এবার আমার হয়ে আর একটু পক্ষী দে তো। সুমন্ত, এই নে, মালাটা ধর। কি হলো? আরে বলছি ধর। আরে বাবা মালাটা ধরবি তো, মালাটা ধর। আরে বাবা ধর না, এই মালাটা এই গলায় পরিয়ে দে। কি হলো? আরে বাবা দে না। ওরে বোকা, তোর এই হতভাগ্য বন্ধুটাকে এতদিকে তুই এই চিন্তির সম্বন্ধ, তোর হৃৎপিণ্ডটা আমার হাতে তুলে দিতে চাইলেও আমি কি সেটা নেব? তুই ভাববি কেমন করে? কোনো কথা না, মালাটা গলায় পরিয়ে দে। সুমন্ত তুই দাঁড়া। সরি ব্রাদার, আই এম রিয়েলি ভেরি সরি। তোরা ভালো থাক, সুখী থাক, সুমন্ত, সুখী থাক। কেড়ে নিয়েছি ওই স্বার্থপর কুকুরগুলোর কাছ থেকে এই খাবারগুলো আমি কেড়ে নিয়েছি। কে তুমি? আমাকে আপনারা
পাচ্ছে না, তাই তো? আমি দেব গো দেব। জানেন, আমার মন্দিরে আগে খুঁজতে গিয়ে আজ আমার কিছুই খাওয়া হয়নি, তাই খিদে সহ্য করতে না পেরে ওই কুকুরগুলোর কাছ থেকে দেখি এই যে রক্ত! রক্ত নয়, এ তো আমার মৃত্যুর সিগনাল। মন্দিরা, তুমি আমার চিনতে পেরেছো? না না, ও মন্দিরা নয়, ও আমার স্ত্রীর সাথী। না, ওই তো আমার মন্দিরা। একটিবারের জন্য হলেও আমি ওকে নিয়ে যাবো এখান থেকে। না। এসো, এসো, এসো বাচ্চা, আমার সঙ্গে এসো, এসো আমার সঙ্গে চলো। না, কিছু করেছে সাত দেখি না, বেরো না, না! মারবেন না, আমার স্বামীকে আপনারা মারবেন না। এ তুই কি বলছিস নাচবো? তোর স্বামী তো সম্ভব। না, একটু আগেই তোদের বিয়ে হলো। না দাদু, না। আমাদের সাথী স্মৃতিশক্তি ফিরে পেয়ে ও যে আজ মন্দিরা হয়ে গেছে। মন্দিরা, হ্যাঁ দাদু, হ্যাঁ। বন্ধুরা, তুমি তুমি আমার চিনতে পেরেছো? তাহলে চলো, এখানে দেরি না করে আমরা ঘরে ফিরে চল। তোমারই জন্যে আমার আমার ভাই নরক যন্ত্রণা ভোগ করছে। তোমারই জন্যে আমি আমার মায়ের কাছে, আমার বাবার কাছে অবিশ্বাস হয়ে গেছে। তাই চলো, তাই চলো, চলো, চলো। তুমি আমার কাছে গেলো। কি হয়েছে? দেব, 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 দেব! দাদু, দাদু, দেব কথা বলছে না কেন? দেখো না দাদু, দেব কথা বলছে না কেন? দেব, কি হলো দাদু ভাই? দেব কথা দেবের কি হলো? দেবার কথা বলবে না দাদু ভাই, দেব মারা গেছে। সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলে, এতদিন দূরে থেকে বলো না কিছু তুমি পেলে, সেই তো আবার কাছে এলে। এ কেমন ভালোবাসা কে জানে, কি গো ভেবে ব্যথা দিলে প্রাণে। এ কেমন ভালোবাসা কে জানে, কি গো ভেবে ব্যথা দিলে প্রাণে। নিজে হাতে মণিদীপ নিভালে, আবার নিজে জেলে দিলে। এতদিন দূরে থেকে বলো না কিছু তুমি পেলে, সেই তো আবার কাছে এলে, সেই তো আবার কাছে এলে, সেই তো সমাজের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে সেই তো আবার কাছে এলে যাত্রাপালা এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ সবল সুন্দর থাকবেন।